আচ্ছা, ভ্যালিডেটর সাইটটা আমি সরাসরি ইউআরএল না বলে গুগলে সার্চ করে দেখাই কিভাবে আপনারা বাসায় গিয়ে সার্চ করে বের করবেন। গুগলে সার্চ দিবেন w3 ভ্যালিডেটর, ঠিক আছে? তাহলে এই যে দেখেন validator.w3.org, এই লিংকটা আসবে। এখানে আপনি যেটা করতে পারেন, যদি আপনার কোনো লিংক থেকে থাকে যে লিংকটা আপনি এখানে দিতে পারেন সেই লিংকটা দিতে পারেন, অথবা এখানে ফাইল আপলোড করতে পারেন আপনার এইচটিএমএল ফাইলটা, অথবা সরাসরি ইনপুট দিতে পারেন। তো আমরা আমাদের লাস্ট ক্লাসের যে এইচটিএমএল ফাইলটা সেটা চেক করি, ওটার মধ্যে কি কি ভুল ছিল দেখি। এটার মধ্যে দু তিনটা জিনিস ভুল দেখাবে আমি জানি, সেগুলো তারপরও রাখা হয়েছে ইচ্ছে করে। এই যে দেখ, এই এই টেমপ্লেটটা ভ্যালিডেটর পাস করেছে, কিন্তু তিনটা ওয়ার্নিং আছে যেগুলা ঠিক করে ফেলতে পারলে ভালো। সেগুলা কি কি? এখানে তেমন কিছু আমাদের দেখার নাই। না, আমাদের টেমপ্লেটটা ঠিক আছে। একটা জিনিস তারা ভুল দেখায়, সেটা হচ্ছে এই যে ইমেজের সোর্স দিলাম না এখানে, এই সোর্সের শেষে কিন্তু আমরা ডট জেপিজি বা ডট পিএনজি বা ডট জিআইএফ এগুলো দেই নাই, এক্সটেনশন দেই নাই। এক্সটেনশন না দিলে সে এরর দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যে ডিটেক্ট করছে সব ঠিক আছে, তার মানে আমাদের ফাইলটা এইচটিএমএল ঠিক আছে, কোনো ভুল নেই। তো আমরা সিএসএস টা ভ্যালিড করি। কেন? আপনি ফাইল গ্রুপে আপলোড করেন, দেখি আমরা কি সমস্যা। আচ্ছা, আবার দেখি w3 ভ্যালিডেটর সিএসএস, ঠিক আছে? এখানে অনেকগুলো সার্ভিস আছে আর কি। তো এইটাই যদি দেখি, আমরা ডিরেক্ট ইনপুট করি, কপি করলাম, বাস আমাদের সিএসএস ফাইল কোনো এরর নাই। তার মানে কোডিং একদম পুরা পারফেক্ট, কোনো ভুল নাই। জিপের থেকে সরাসরি অন করলে সিএসএস পাবে না। কেন? কারণ ধরেন আমরা এই ফাইলটাকে জিপ করি, এখন ইউআরএলটা দেখতে পাচ্ছেন, অ্যাপ ডাটা টেম্পোরারি, তারপরে একটা টেম্পোরারি ফোল্ডার হয়ে সেখানে শো করছে। এই ফাইলের লোকেশনটা, এই ফোল্ডারের লোকেশনটা আপনি আপনার ইয়াতে দেন নাই, এইচটিএমএল ফাইলে দেন নাই, তাই না? এই জন্য ইমেজগুলা বা স্টাইলটা কাজ করে না। যেমন এখান থেকে যদি সরাসরি ওপেন করি, ঠিক আছে, অনেক সময় কাজ করবে না। এটা হচ্ছে মূলত এই কারণে যে আপনার লিঙ্কিং যেগুলো করছেন ফোল্ডার দিয়ে দিয়ে, এই ক্ষেত্রে এই ফাইলের ক্ষেত্রে কাজ করবে কেন বলেন তো? কারণ আমরা লিংক করেছি কি, সরাসরি বলছি style.css, কোনো ফোল্ডারের নাম উল্লেখ করি নাই, তাই না? এই জন্য সরাসরি এই সিএসএস টা দিলে কাজ করবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এখানে কোনো ফোল্ডার থাকতো, সে সিএসএস স্ল্যাশ এরকম দিতাম, তাহলে কিন্তু কাজ করতো না, কারণ ওখানে ফোল্ডারটা ওই লোকেশনে নাই ফাইলটা। এরকম দেওয়া হলে কাজ করার কথা, করার কথা। আপনি উইন্ডার ব্যবহার করেন নাকি উইন্ডোজের ডিফল্টটা? সেটা সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আপনারা সবাই এফটিপি পেয়েছেন? এফটিপি লাস্ট ক্লাসে এসে এফটিপি দেওয়া হয়নি?
আচ্ছা ঠিক আছে, তো আমরা এক কাজ করি, কোন একটা টেমপ্লেট ডাউনলোড করি, সেটা আমরা একসাথে সবাই মিলে প্র্যাকটিস করি। তো কি যেন ছিল, সিম্পল ওয়েবসাইট লেআউট টেমপ্লেটস। কোনটা আপনারা কেউ করেন নাই বলুন তো? হুম, কিভাবে? কম্পিউটার ফন্ট ইনস্টল করছেন মানে কি কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্ট ইনস্টল করছেন? এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে এই যে ফন্টস, ফন্টসে দেখবেন ওই নামটা বের করবেন, বের করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এভাবে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওই ফন্টটা যদি ঝামেলা করে তাহলে তো ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এইটা কেউ ট্রাই করছেন? তাহলে আমরা এইটা করি। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি কি লাগবে? এটার জন্য কি কি লাগবে? বলেন কি কি লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডেক্স ফাইল লাগবে। আচ্ছা, এটা মার্কআপ কিভাবে করব? হ্যাঁ, দেখেন এটা মার্কআপ কিভাবে করব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার মানে এই সাইটটা একটা কন্টেনার সাইট, কন্টেনারের মধ্যে থাকবে। ঠিক আছে, তো কন্টেনারটার ওয়াইড আমরা দিলাম ধরেন ফুটার আছে, মানে এই ইমেজটার মধ্যে নাই, আমরা একটা বানাই দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমরা অ্যাড করে দিব। তো কন্টেনারের মধ্যে থাকবে, কন্টেনারের মধ্যে এরিয়া আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, মানে পঞ্চমটা হচ্ছে ফুটার, যেটা আমরা অ্যাড করব। তাহলে আমাদের পাঁচটা এরিয়া থাকবে। প্রথমে হচ্ছে হেডার, পাঁচটা না চারটা দিই, হেডারের মধ্যে মেনু ঢুকাই দিই। হেডারের মধ্যে হেডার টপ, আর হচ্ছে মেনু, তারপরে স্লাইডার এরিয়া, তারপরে আমি এগুলো ডিভ না দিয়ে সেকশন দিই। একই কাজ করবে, দেখানো সেকশন দিয়ে কিভাবে করে। এরপরেরটা হচ্ছে, এটা কি নাম দেওয়া যায়? ব্লগ বা এই যে এটা, এটা চারটা হবে যেটা, চারটা, হ্যাঁ। আর লাস্টে থাকবে ফুটার। ঠিক আছে, এবার হেডার টপে কি থাকবে? ইমেজ। আর মেনুর মধ্যে পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট করার জন্য। লোগো যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে পিএনজি তে করতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রেই লোগোতে ট্রান্সপারেন্ট থাকে, এই জন্য পিএনজি করা হয়।
আচ্ছা, তারপর হচ্ছে মেনুতে কি কি থাকবে? ইউএল, এলআই, এ, হোম, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট। এবং সরাসরি মেনু নিলে হচ্ছে না, মেনু বার, তার মধ্যে মেনু। কারণ কেন? কারণ হচ্ছে আমার মেনুর জন্য এটা তো লাগবে আলাদা, এটা তো আলাদা। ঠিক আছে, এই জন্য পুরোটাকে মেনু বার নিলাম, নিয়ে এইটুক মেনু আর এটাকে সার্চ বক্স করে দিলাম। সার্চ বক্সের সরাসরি ওইটার মধ্যে করলে হচ্ছে ওই পজিশনিং করতে সমস্যা হবে, ডানে বামে করতে সমস্যা হবে। ইনপুটের মধ্যে হচ্ছে ইনপুট, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার, কি আছে সার্চ, আইডি দেই একটা, না ক্লাস দেই, সার্চ ফিল্ড। হ্যাঁ হ্যাঁ দেখাবো, ওই সোশ্যাল আইকনে এটার সাথে চলে আসবে। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। ঠিক আছে, মেনু বার কমপ্লিট, এটা শেষ। স্লাইডার এরিয়া আমরা স্লাইডার করব না, জাস্ট একটা ইমেজ রেখে দিব। ব্লগ এরিয়া, ব্লগ এরিয়ার জন্য যেটা বলছিলাম, আরেকটা ব্লগ এক্সট্রা, আরেকটা এক্সট্রা ডিভ নিয়ে নেওয়া। তারপর হচ্ছে ব্লগ সিঙ্গেল, সিঙ্গেলের মধ্যে ইমেজ, তার নিচে পি, আচ্ছা সোশ্যাল সাইট ওয়ালা একটা কিছু নিলে ভালো হতো তাই না? সোশ্যাল আইকন ওয়ালা, সমস্যা নেই, এটার মধ্যে আমরা সোশ্যাল আইকন দিয়ে দেবো, ফুটারে আমরা সোশ্যাল আইকন দিয়ে দেবো। ওকে, তো এটা আর লাস্টে কি আছে? মোর, মোরটা পি এর মধ্যে হবে এ প্লাস রিড মোর, মোর ডট ডট ডট, তাই না? হ্যাঁ ঠিক আছে, এই গেল ব্লক সিঙ্গেলটাকে, চারটা লাগবে। শেষ। এবার ফুটার, ফুটারে ফুটারে যেটা হবে, এক সাইডে মেনু থাকবে আর এক সাইডে সোশ্যাল আইকন থাকবে। ফুটার মেনু মানে দুইটা মেনু থাকবে আমাদের সাইডে। ঠিক আছে, ফুটার দুই ভাগে ভাগ করি। ফুটার টপ, ফুটার টপের মধ্যে হচ্ছে ফুটার মেনু, ফুটার মেনুর মধ্যে ইউএলএলআই, আর ফুটার টপের ডান পাশে হবে সোশ্যাল। সোশ্যালটা আমরা একটু পরে করি, দেখাবো কিভাবে করব। এবার ফুটার বটম, কপি, 2015, কমপ্লিট আমাদের এইচটিএমএল মার্কআপ। ঠিক আছে, কোনো কিছু ভুল আছে এখানে? আচ্ছা,
এখন সিএসএস, তার আগে আমরা ইমেজগুলো নিয়ে আসি, ইমেজগুলো কেটে নেই। খোলা ইমেজ হবে। আমরা এক কাজ করি, কিসের ছবি আনা যায়? না, ওই ছবিটা দিব, কিন্তু এই ছবি, এই ইমেজটা রেজলিউশন খারাপ, যার কারণে এই ইমেজটা দেখতে খারাপ দেখা যাবে। পরীক্ষায় আপনাদেরকে এই ইমেজটাই ব্যবহার করতে হবে। আমি খারাপ, এটা হচ্ছে স্লাইডার ডট জেপিজি। ঠিক আছে, এবার লোগো। লোগোর মধ্যে শ্যাডো আছে তো একটা পেছনের, এই জন্য পুরোটা নিলাম। হ্যাঁ হবে, এখানে পেছন থেকে আপনি শ্যাডোটা কি দিয়ে দিবেন। এটা যখন আমরা পিএইচডি করব, পিএইচডি তে হবে কি, শ্যাডো আলাদা থাকবে, লোগো লেখাটা আলাদা থাকবে, প্রত্যেকটা জিনিস আলাদা থাকবে পিএইচডির ভিতর। তখন আমরা এগুলা সিএসএস দিয়ে দিব। কিন্তু এখন আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না, কারণ এই যে শ্যাডোটা, এটা আলাদাভাবে করা সম্ভব না। ঠিক আছে, খুব অ্যাডভান্স লেভেলের সিএসএস 3 যদি জানতাম তাহলে কাছাকাছি যাওয়া সম্ভব। ঠিক আছে, এটার নাম কি ছিল, blog1.jpg। ঠিক আছে, তাহলে আমরা ইমেজের মধ্যে দেখি আমাদের তিনটা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো পেয়ে গেছি কিনা। হুম, স্লাইডার কি? ঠিক আছে, ইমেজ গুলা পাচ্ছে, তার মানে আমাদের ইমেজ নেওয়া ঠিক হয়েছে, মানে নামগুলা দেওয়া ঠিক আছে। তাহলে এখন সবগুলা ইয়াকে সিএসএস এ নিয়ে যাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের পুরো টেমপ্লেটটাকে বডির ভিতর, পুরো টেমপ্লেটটাকে একটা আলাদা ক্লাসের ভিতর ঢুকাই দেব। পুরাটাকে সেকশন, একটা ক্লাস নেই, কি নাম দেওয়া যায়, কন্টেনার। এই কন্টেনারের, সরি, এই কন্টেনারের ভিতরে ঢুকাই দিলাম পুরাটা। কেন? যেন আমরা এই যে পুরাটাকে এটার ভিতরে রাখতে পারি। আচ্ছা, যদি এমন থাকতো যে আমাদের কোনো একটা সেকশন ফুল ওয়াইড আছে, তাহলে কিন্তু আমরা একদম শুরুতেই কন্টেনার নিয়ে নিতে পারতাম না। তখন প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে কন্টেনার নিতাম, একই ক্লাস কন্টেনার নিতাম, সিএসএস আমরা একবারই দিতাম, কিন্তু প্রত্যেকটা এইচটিএমএল এ আমাদেরকে আলাদাভাবে কন্টেনার নিতে হতো। কিরকম, ধরেন আমাদের স্লাইডারটা ফুল
ফুল সাইজ, ফুল ওয়াইড, একদম পুরো মনিটর জুড়ে থাকবে। তাহলে আমাদেরকে যেটা করতে হতো, হেডারের ভিতর এখানে এসে আমাদেরকে কন্টেনার নিতে হতো, এখান থেকে কোনটা, এটা কমেন্ট কমেন্ট করা। এই কমেন্ট করার মানে হচ্ছে এটা ব্রাউজার পড়বে না, এটা জাস্ট এইচটিএমএল ফাইল কেউ ভিজিট করলে তখন দেখতে পাবে, কিন্তু এটা ব্রাউজার পড়বে না। ঠিক আছে, এখানে দিতাম। এখন এই যে সেকশন স্লাইডার ভিতর, এটাকে আমরা কন্টেনার দিব না, আবার এইটার মধ্যে এসে এখানে কন্টেনার দিতাম, একদম ব্লগ এরিয়া শেষ পর্যন্ত এখানে এসে কন্টেনার দিতাম। এভাবে করে প্রত্যেকটা এরিয়াতে আমরা কন্টেনার দিতাম, কি ছাড়া, স্লাইডার ছাড়া। কেন? কারণ স্লাইডারটা ফুল ওয়াইড, ও কন্টেনারের ভিতরে থাকবে না। কিন্তু যেহেতু আমাদের এই সাইডটা ফুল ওয়াইড না, কন্টেনারের ভিতরে আছে সম্পূর্ণটা, এই জন্য আমি প্রথমেই কন্টেনার নিয়ে সম্পূর্ণটাই কন্টেনারের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, একটা কন্টেনার ফুলটা জুড়ে, সবগুলা না। ধরেন কিরকম, এই যে দেখেন সবগুলা কিন্তু এই কন্টেনারের ভিতরে আছে, কিন্তু এই স্লাইডারটা ফুল ওয়াইড, আবার ফুটারটা ফুল ওয়াইড, কিন্তু বাকি সব কন্টেনারের ভিতরে। দেখতে পাচ্ছেন, এই কন্টেনার এটার ভিতরে সব, কিন্তু স্লাইডার ফুল ওয়াইড এবং ফুটার ফুল ওয়াইড। এসব ক্ষেত্রে আলাদাভাবে কন্টেনার নিতে হবে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে ধরেন এটা, ধরেন এটার মধ্যে দেখেন এইখানে একটা কন্টেনার আছে না, যে কন্টেন্ট গুলো সব কন্টেনারের ভিতরে, তাই না? কিন্তু এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল ওয়াইড। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা যে সেকশনটা আমরা প্রথমে যে ক্লাস নিচ্ছি সেকশন, সেটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ওইটা ফুল ওয়াইড হবে, তার ভিতরে একটা কন্টেনার নিয়ে তার মধ্যে এই কন্টেন্ট থাকবে এই পর্যন্ত। আবার এই সেকশনের জন্য আলাদা, এটার ভিতরে আলাদা কন্টেনার নিয়ে আলাদাভাবে এই কন্টেন্ট গুলো দিতে হবে। আবার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড আলাদা, এই কন্টেন্ট গুলো আলাদা দিতে হবে। যত ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে, অথবা যেখানে ফুল ওয়াইড থাকবে, ফুল ওয়াইড থাকলে আমরা আর কন্টেন্ট দিতে পারছি না, তাই না? এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমাদের এই সাইটে যেহেতু কোনো ফুল ওয়াইড কিছু নাই, কাজে আমরা কন্টেনার দিতে পারছি, একবারই দিয়ে দিতে পারছি। কাজে আমরা প্রথমে একবারে কন্টেনার দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা সিএসএস লিংক করি নাই। আমি কিভাবে বুঝলাম আমরা সিএসএস লিংক করি নাই? কই কাছে আমি সিএসএস দিছি কিছু, কোনটা? হ্যাঁ, মার্জিন 0 প্যাডিং 0 দেওয়া হয়েছে, কিন্তু কাজ করছে না। তার মানে কি? তার মানে লিংক করা হয়নি। ঠিক আছে, কন্টেনারের ওয়াইড হচ্ছে দিলাম 960 পিক্সেল, মার্জিন 0 অটো। ঠিক আছে, আচ্ছা, এবার হেডারের মধ্যে হেডারকে আমি ওভারফ্লো হিডেন দিয়ে রাখি। আচ্ছা, ভালো কথা, আপনাদেরকে ড্রপ ডাউন মেনু দেখানো হয়নি না? মাথায় রাখবেন, সোশ্যাল আর ড্রপ ডাউন মেনু। আচ্ছা, ওভারফ্লো হিডেন দিলাম, তারপর হেডার টপ তো ওয়াইড হচ্ছে 100%। আচ্ছা, আমাদের বডির একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ফুল বডির, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে না? হ্যাঁ, পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, পিক্সি দিয়ে। তাহলে
ঠিক আছে। এবার এই ইমেজটা টেক্সট অ্যালাইন সেন্টার, সরি ইমেজের টেক্সট অ্যালাইন সেন্টার না, হেডার টপ ও টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ইমেজ সেন্টারে চলে গেল। আর আমাদের এই যে নিচে একটু দাগ দেখা যাচ্ছে, উপরে একটু ইয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা ইমেজটা যখন কেটেছি ওইভাবে, কারণ ইমেজটা ওইভাবে কাটার জন্য পারফেক্ট ভাবে তৈরি করা না। ঠিক আছে। মেনু, মেনু বার তো আমরা যথারীতি আচ্ছা, মেনুর ওয়াইড হচ্ছে 600 পিক্সেল, ফ্লোট লেফট, মেনু বারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এক্সাক্ট সাদা, মেনু বার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একদম এক্সাক্ট সাদা থাকলো। এবার মেনু ইউএল এর হচ্ছে লিস্ট স্টাইল নান, এলআইতে ডিসপ্লে ইনলাইন ব্লক, এর হচ্ছে কালার ব্ল্যাক, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, সব বড় হাতের করা কি না। আচ্ছা, এখন আমরা একটা ফন্ট এমবেড করি। এখন আমাদের সাইটে যে ফন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে এই ব্রাউজারের ডিফল্ট ফন্ট টাইমস নিউ রোমান। আমরা একটা ফন্ট নিই, সে কোন ফন্ট নেওয়া যায়, রোবোটো, এটা জাস্ট একটা ফন্টের নাম, রোবোটো ফন্ট। এটা হচ্ছে আমি গুগল ফন্টে অন করলাম। দেখেন গুগলের google.com/fonts এই সাইটের মধ্যে যখন থাকবে তখন বুঝবে এটা গুগলের ফন্ট। ঠিক আছে। গুগল ফন্টে ঢুকলাম, এই যে ফন্টটা দেখতে এরকম। ঠিক আছে। এবার নিচে নেমে বলতে হবে ওপেন রোবোটো ইন গুগল ফন্টস, বা ওপেন যে ফন্টটা সেই ফন্টটা ইন গুগল ফন্টস, ক্লিক করলাম। এবার আমাদের কোনটা কোনটা লাগবে, আমাদের সাইডে কি কোনো বোল্ড আছে, কোনো বোল্ড নাই তাই না, তার মানে হচ্ছে আমাদের শুধু নরমাল হলেই চলবে। লাইট বোল্ড মানে এই যে বিভিন্ন ফন্টের ওয়েট, বোল্ড, লাইট, আলট্রা লাইট, ইটালিক, এগুলো দরকার নেই আমাদের, আমাদের জাস্ট নরমাল ফন্টটা হলেই চলবে। একটা জিনিস খেয়াল করেন, জিজ্ঞেস করতে পারেন কেন সবগুলো নিব না। দেখেন আমি একটা একটা করে সিলেক্ট করছি, আর এই সাইডে দেখেন পেজ লোড টাইম বাড়ছে, অর্থাৎ পেজ লোড হতে কত সময় লাগবে সেটা বাড়ছে কিন্তু। তার মানে আমি যদি সবগুলা নেই, ফন্টটা লোড হওয়ার জন্য আমাদের পেজ লোড হতে এত সময় লাগবে, এটা তো আমরা আসলে এফোর্ড করতে পারবো না এত সময়। এই জন্য যতটুকু দরকার নাই তার বেশি একটা কিচ্ছু নিব না। ঠিক আছে। বোল্ড দরকার নেই আমাদের, সবসময় এই যে এইটা নিচে থাকার চেষ্টা করবো, বা খুব বেশি গেলে সবুজ, হলুদে কখনো যাব না। যদি কখনো হলুদে যায়, ক্লায়েন্টকে বলবো যে এই ফন্ট যদি আমরা করতে চাই হলুদে চলে যাবে, মানে পেজ লোড টাইম বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এটাকে ইন্টিগ্রেট করার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে এইচটিএমএল এ দিয়ে, দেখেন এইচটিএমএল এ ও একটা সিএসএস লিংক করবে, লিংক এইচআরইএফ দিয়ে তার অনলাইনে একটা সিএসএস আছে, সেটা সে লিংক করবে। আমি সিএসএস টা দেখাই আপনাদেরকে। এই যে এই সিএসএস কোডটা সে অ্যাড করবে আমাদের সাইটে। এটা আমরা যে কি করতে পারি, এটা কপি করে আবার সিএসএস এর মধ্যে দিয়ে দিতে পারি, তাহলেও কাজ করবে। আচ্ছা, ইচ্ছা দরকার নাই তো, এটা জাস্ট দেখালাম যেভাবে চাইলে করতে পারি, যদি আমরা ফ্রন্ট এন্ডে রাখতে না চাই। বেনিফিট হচ্ছে আমি এইচটিএমএল ফাইলটা কোনো কারণে এডিট করতে পারছি না তখন। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে সিএসএস এর মধ্যে এইটা করা, এই কোডটা সিএসএস এর মধ্যে দিয়ে দেওয়া।
আচ্ছা দেখেন এখানে কিন্তু ভিন্ন কোড। স্ট্যান্ডার্ড যেটা এটা যাবে কিন্তু এইচটিএমএল ফাইলে, ইম্পোর্ট যেটা এটা যাবে সিএসএস ফাইলে, এবং জাভাস্ক্রিপ্টটা যাবে কিভাবে, কোথায়, জেএস এর ভিতর না, জেএস এর ভিতর দেওয়া যাবে, সেক্ষেত্রে আবার স্ক্রিপ্ট দেওয়া যাবে না। জেএস এর ভিতর কিভাবে দিতে হয় এটা আমরা পরে জানবো। তবে স্বাভাবিকভাবে যেটা হচ্ছে আমরা এই হেডারের মধ্যে এভাবে স্ক্রিপ্ট করে দিতে পারি, অথবা ফুটারও দিতে পারি, যে জাভাস্ক্রিপ্ট দুই জায়গায় কাজ করে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখনো জাভাস্ক্রিপ্টে যাই নাই, আমরা এখন আপাতত এইচটিএমএল আর সিএসএস টাই দেখি। আচ্ছা এই যে ইম্পোর্ট হ্যাশ ইম্পোর্ট ইউআরএল, তারপর একটা ইউআরএল দেওয়া, এটা দিয়ে সিএসএস এর মধ্যে সিএসএস ইম্পোর্ট করা যায়। মানে মনে করেন আমাদের সিএসএস ফাইলটার সাইজ হচ্ছে 3000 লাইন। এখন এত লাইন রাখলে আমাদের এডিট করতে ঝামেলা হচ্ছে, আমরা বললাম কি 500 লাইন করে করে আলাদা আলাদা করে দিলাম। ঠিক আছে, আলাদা করে দিয়ে এভাবে আমরা ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট ইউআরএল এর মধ্যে বলে দিলাম সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে স্টাইল 1.style1 এটা নিয়ে আসো। ঠিক আছে, এভাবে করে আমরা বলে দিতে পারি style1.css এটা নিয়ে আসো। তাহলে সে এখানে ওই কোডগুলা একই কাজ করবে, কিন্তু আলাদা ফাইল থেকে আসবে। তাহলে এটা আমরা এইচটিএমএল এ লিংক করলাম না কেন, একাধিক সিএসএস থাকলে তো আমরা এভাবে করে একাধিক, এই যে style1.css style2.css বা যে নামই হোক সে নামে করতে পারি, তাই না? এই কারণে হয়তো করব না, যে ক্লায়েন্ট হয়তো চায় আমরা একটা ফাইল রাখি, বা এমন হতে পারে যে আমরা যেহেতু ডাইনামিক্যালি সিএসএস কল করছি, যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো বা জুমলা থিম ডেভেলপমেন্ট বা ওইগুলো শিখবো, তখন দেখবো এখানে সরাসরি আমরা ডাইনামিক করব না, এটাকে আমরা অন্য ফাইল থেকে এখানে ইমপ্লাই করব। তো এভাবে অনেক ফাইল ইমপ্লাই করা একটা ঝামেলার ব্যাপার। এই জন্য আমরা একটা ফাইল ইমপ্লাই করব, ওই সিএসএস ফাইলের মধ্যে অন্যান্য ফাইলগুলো কল করে দিব। হতে পারে এগুলো হচ্ছে বিভিন্ন সিচুয়েশন, কোন সাইটে কোন সিচুয়েশনে কি করব সেটা ডিসাইড করতে পারাই হচ্ছে একজন ভালো ডেভেলপারের গুণ। ঠিক আছে, আমি জাস্ট ওয়েটা দেখাই দিলাম যেভাবে ইম্পোর্ট করা যায়। তো এখন আমরা যেহেতু এখনো বিগিনিং পর্যায়ে, আমরা সরাসরি এইচটিএমএল এ দিয়ে দেই, লিংক করে দিলাম। ঠিক আছে, এবার লিংক করার পরে ওই ফন্টটাকে কল করার জন্য ব্যবহার করতে হবে ফন্ট ফ্যামিলি রোবোটো স্যান্স সেরিফ। তাহলে আমরা বডিতেই দিয়ে দেই ফন্ট ফ্যামিলি রোবোটো স্যান্স সেরিফ। এবার দেখি কাজ করে কিনা। ফন্ট চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, কালারটা আসলে ঠিক ব্ল্যাক না, কালারটা হালকা গ্রেইশ। এই কালারটা আমরা পুরো বডিতে দিয়ে দিই, কারণ সাইটের সব জায়গায় এই কালারটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যেহেতু বডিতে দেওয়া আছে এটা আমাদের লাগছে না। ও না, লাগবে, এ তো ঠিক আছে, হয়ে গেল। এবার ওদের মধ্যে গ্যাপ, একটা গ্যাপ আছে। হ্যাঁ, দেখেন প্রথম যে হোম, সে কিন্তু এখান থেকে শুরু হয়নি, শুরু হচ্ছে কোত্থেকে, ভিতর থেকে আরেকটু। আচ্ছা, এখানে একটা প্যাডিং আছে, প্যাডিংটা দেই, মেনু বার, প্যাডিং 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল প্যাডিং, সবগুলোতে আমরা 10 পিক্সেল প্যাডিং দেব। এই যে ব্যাকগ্রাউন্ড এক্সটেন্ড করার জন্য ব্যাকগ্রাউন্ডটা বাড়াইতে হবে না? আচ্ছা, এলআই আমরা এখন মার্জিন দিব। মার্জিন হচ্ছে ডানে বামে দুই সাইডে দিব। কেন? এখানে দেখেন, এখান থেকে এতটুকুর মধ্যে কত, যতটুকু দূরত্ব, এটার থেকে এতটুকুর মধ্যে তার ডবল দূরত্ব না? এই জন্য আমরা ডানে বামে দুই সাইডে দিব। ঠিক আছে, তাহলে মার্জিন উপর নিচে 0, আর ডানে বামে হবে সে 15 পিক্সেল দেই, 20 পিক্সেল দেই, তাহলে মোটামুটি এটার কাছাকাছি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে,
আমাদের ফন্ট সাইজ কমাইতে হবে। আমরা বডিতেই ফন্ট সাইজ কমাই দিই। আচ্ছা, ডিফল্ট ভাবে ফন্ট সাইজ কত থাকে বলেন তো? 16 পিক্সেল থাকে ডিফল্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু ডিফল্টটা চাই না, আরো ছোট করে দিব, সে 13 পিক্সেল করে দিলাম। এখন অনেকটা বেটার লাগছে, তাই না? আচ্ছা, ও লাইন হাইট 13 পিক্সেল হলে লাইন হাইট 18 পিক্সেল। ওকে, এবার হচ্ছে আমাদের মেনু কমপ্লিট। আচ্ছা, আমরা ড্রপ ডাউন করব, একটু পরে করছি সেটা, আমরা নতুন গুলো একটু পরে করছি, এখন শুধু দ্রুত আগে যাচ্ছে। ঠিক আছে, সার্চ বক্স মেনু বারে আমরা হোয়াইট কত দিলাম? 600 পিক্সেল। তাহলে সার্চ বক্সের জন্য বাকি কত? হ্যাঁ, মার্জিনে গেছে 20 পিক্সেল, 340 পিক্সেল আছে হাতে আমাদের, 340 পিক্সেল। 20 পিক্সেল, হ্যাঁ। 20 20 40 কেন? না না, 10 10 করে দেওয়া মার্জিন, প্যাডিং দেওয়া, প্যাডিং। ফ্লোট লেফট, হ্যাঁ যাবে। মেনু বার, ওভারফ্লো, হিডেন। কারণ ওর ভিতরের এলিমেন্ট সব লেফট ফ্লোট করা, দোনোটা ফ্লোট করা হওয়াতে সে আর নিজে কোনো ওয়াইড নেয়নি, জাস্ট প্যাডিং এর 20 পিক্সেল ছিল, উপরে 10 নিচে 10, সেই 20 পিক্সেল দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওইটা তো চাই না, আমরা তো পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, এই জন্য ওভারফ্লো হিডেন দিয়ে দেওয়া। আচ্ছা, এবার দেখি সার্চ বক্সটা কিভাবে করছে। সার্চে আমরা ক্লিক করি, ইনপুট, আচ্ছা ক্লাস ধরে করি, সার্চ ফিল্ড, প্যাডিং 5 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং 5 পিক্সেল, আর বর্ডার আছে, খুব হালকা একটা বর্ডার, তাই না? তাহলে বর্ডারের কালার চেঞ্জ করে দেই, বর্ডার 777 সলিড 1 পিক্সেল। এখন এই কালারটাকে আরো হালকা করি, এখন কিছুটা এরকম দেখা যাচ্ছে, তাই না? না, আরো হালকা, এরকম। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে সাবমিট। আমরা এরকম একটা ছবি খুঁজে নিয়ে আসি ম্যাগনিফাইং গ্লাসে। ঠিক আছে, এখানে একটা পিএনজি ইমেজ নিব, যেন ট্রান্সপারেন্ট হয়। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড গুলা থেকে নেই। এটার কাছাকাছি এরকম দেখতে একটা, এটা নেওয়া যাবে। ও এসভিজি, ঝামেলা। কোনটার কথা বলছিলেন? এটা কাছাকাছি, এক্সাক্ট ওরকম। এই যে এটা, সেভ,
submit.png নামে সেভ করলাম। আচ্ছা, এই ইমেজটাকে এখন আমাদের ছোট করতে হবে। তো আমি ফটোশপ দিয়ে ওপেন করব এটাকে। কেন ফটোশপ দিয়ে? পেইন্ট দিয়ে কেন সাইজ করলাম না? ট্রান্সপারেন্সি রাখার জন্য। এই যে পেছনের ট্রান্সপারেন্সিটা, এটা ট্রান্সপারেন্ট রাখার জন্য। এটা কিভাবে আমি এই কাজগুলো কি করছি এটা আমরা একটু পরে জানবো। আমি জাস্ট এখন দ্রুত করে যাচ্ছি, কারণ আপনাদের এটার উপর ক্লাস হবে তো। এটাকে রিপ্লেস করে দেই। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এবার দেখেন এটাকে বলা হচ্ছে ম্যাসিভ কাস্টমাইজেশন। এরকম আছে HTML দিয়ে, শুধুমাত্র CSS দিয়ে এটার লুক আমরা কোথায় নিয়ে যাই? তো দেখেন ইনপুট, আচ্ছা আমরা সার্চ বক্সটাকে ফ্লোট লেফট না দিয়ে ফ্লোট রাইট দিই, ঠিক আছে। আর এটা টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট দিয়ে ডান সাইডে নিয়ে গেলাম। আচ্ছা ভ্যালু, আচ্ছা এটা ক্লাস দিয়ে নেই, ক্লাস দিয়ে নেই একটা, সরাসরি ভ্যালু দিয়ে করা যায় কিন্তু। আচ্ছা আরেকটা জিনিস শিখাই আপনাদেরকে। ধরেন এটার কোনো ক্লাস নাই, কোনো কারণে আমি এটাতে ক্লাস দিতে পারছি না, তাহলে আমি এই সিএসএস টাকে কিভাবে ধরবো? কারণ এখন যদি আমি সার্চ বক্সের মধ্যে ইনপুট দেই, ইনপুটের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখেন তাহলে কিন্তু সব ইনপুট টাইপ টেক্সট হোক বাটন হোক যাই হোক সবগুলা পেয়ে যাচ্ছে, তাই না? এটা তো চাই না, শুধুমাত্র এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি? আচ্ছা, এটা আলাদা করার পদ্ধতি হচ্ছে, প্রথমে ওইটাকে আমরা সিলেক্ট করি, সার্চ বক্স ইনপুট এটা নেই, ঠিক আছে। এবার আমরা দেখি এটার কোন HTML অ্যাট্রিবিউটটা ইউনিক, HTML অ্যাট্রিবিউটের কোন ভ্যালুটা ইউনিক সেটা দেখবো। যেমন দেখেন টাইপ আছে, টাইপের মধ্যে এটা সাবমিট, এটা ইউনিক। ভ্যালু আছে সাবমিট, এটাও ইউনিক। আমরা যে কোনোটা ধরে করতে পারি যেহেতু ইউনিক। সিস্টেম হচ্ছে এইটার পরে কোনো স্পেস না দিয়ে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অ্যাট্রিবিউটটা ধরছি সেই অ্যাট্রিবিউটটা লিখে দিতে হবে। আমরা ধরছি ধরেন টাইপ, এটা ভ্যালুটা কি সাবমিট, তার মানে সার্চ বক্স ক্লাসের ভিতর যে ইনপুট ফিল্ডের টাইপ হবে সাবমিট, সেই ইনপুট ফিল্ডটা এই সিএসএসটা ফলো করবে। এই যে এই সিএসএসটা শুধুমাত্র এই ইনপুট ফিল্ডটা ফলো করবে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড যদি রেড দেই, শুধুমাত্র ওই ফলো করবে। তাহলে এইভাবে আমরা ক্লাস না থাকলেও HTML অ্যাট্রিবিউটকে ধরে নিয়ে স্টাইল করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে ইমেজ, ঠিক আছে। URL images submit.png no repeat center transparent। সেন্টার মানে হচ্ছে ডানের থেকে বামের থেকে এবং উপর থেকে নিচের থেকে ব্যাকগ্রাউন্ডটা সেন্টারে থাকবে। এই যে দেখেন মাঝখানে আছে, কিন্তু এটা যদি না দিতাম ও বামে থাকতো। ওই যে স্ক্রল আমরা যেটা করলাম না, স্ক্রল, না এটা অন্য জায়গায় ইউজ হবে না, এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ব্যাকগ্রাউন্ডে ওই যে স্ক্রল ছিল না, স্ক্রল এত পিক্সেল, সেটাকে স্ক্রল সেন্টার দেওয়া, তাহলে সেন্টারে থাকবে। লেফট রাইট দিলে লেফট রাইট ওরকম হতো। টপ রাইট দিতাম তাহলে টপ রাইট থাকতো, বটম রাইট দিতাম বটম রাইট থাকতো, বটম লেফট দিলে বটম লেফট, টপ লেফট দিলে টপ লেফট, ওইভাবে থাকতো। যেভাবে দিতাম সেভাবে থাকতো। হ্যাঁ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এই ব্যাক, আচ্ছা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা কি পুরা সাবমিট এরিয়াটা কভার করছে? করছে না। এখানে যদি আমরা একটা কালার দিয়ে দেই, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা যতটুকু কভার করে না ততটুকু অন্য একটা কালার দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা কালার চাই না, চাই বাকি অংশটুকু ট্রান্সপারেন্ট থাকবে, এই জন্য ট্রান্সপারেন্ট দেওয়া, ঠিক আছে। ওকে, ট্রান্সপারেন্ট গেল। বর্ডার নান, বর্ডার দরকার নাই। টেক্সট
indent -9999 pixel, wide আচ্ছা টেক্সট ইন্ডেন্ট মানে কি? এই দেখেন আমি টেক্সট ইন্ডেন্ট বাড়াই কমাই, ধরুন টেক্সট ইন্ডেন্ট কমাচ্ছি, তাহলে কি হবে বলেন তো? টেক্সটটা সরে যাচ্ছে, টেক্সটটা সরে যাবে। আমি একটু ওয়াইড দেই, দেখেন ওয়াইড দেই 200 পিক্সেল। এবার ধরেন টেক্সট ইন্ডেন্ট, দেখেন টেক্সটটা সরে যাচ্ছে। আমি এখানে মার্জিন দিলে কি হতো, পুরা ডিপটা সহ সরে আসতো বা পুরা ইনপুট এরিয়াটা সরে আসতো, কিন্তু টেক্সট ইন্ডেন্ট দেওয়াতে এরিয়াটা সরছে না, শুধু টেক্সট সরছে, টেক্সট সরে চলে যাচ্ছে। আচ্ছা এখন আমি -9999 পিক্সেল দিলাম এই কারণে যেন ওটা একদম হারায় দেয়, ওটা যেন আর দেখা না যায়, ওটা আর কেউ খুঁজে পাবে না, ঠিক আছে? আনলিমিটেড দিয়ে দেওয়া হয় যেন। এটা আমাদের ওয়াইড দরকার ছিল 20 পিক্সেল, হাইট কি করলাম, হাইট 20 পিক্সেল। এবার মার্জিন লেফট -20 পিক্সেল। কিছু বোঝা গেল? তার মানে বাটনটা এখন সার্চ বক্সের ভিতরে ঢুকে গেল কেমনে? মার্জিন দেওয়ার কারণে সে ওকে ওভারল্যাপ করে চলে আসলো। ওভারফ্লো হিডেন দেওয়া থাকলে কিন্তু তখন এই ওভারল্যাপটা করতো না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কমপ্লিট করা মেনু বারের, এটা হচ্ছে মেনু, মেনু ভিতর ইউএলটার উপর একটা মার্জিন দেই, মার্জিন টপ 5 পিক্সেল, তাহলে ওটাকে সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে? এই গেল আমাদের মেনুর সাইজ ডিজাইন করা। এইগুলো আপনারা পারবেন, এখানে দেখানোর কিছু নাই। এটা হচ্ছে ইমেজ ওয়াইড 100%, শেষ পুরোটা চলে আসছে। হ্যাঁ, আর একটা প্যাডিং হবে, প্যাডিং ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে? এখানে বেশি আসছে কারণ ইমেজের মধ্যে একটুখানি সাদা আছে। ব্লগ এরিয়া এটাও খুব ইজি, জাস্ট আচ্ছা দেখাই, ব্লগ এরিয়ার ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, মার্জিন টপ 10 পিক্সেল, এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ, ও না, পুরা পুরা এরিয়া হোয়াইট না, খেয়াল করেন পুরা এরিয়া কিন্তু হোয়াইট না, পুরা এরিয়াটা হোয়াইট না, পুরা এরিয়াটা ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, সিঙ্গেলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হোয়াইট কত দেওয়া যায়, 200 পিক্সেল, ফ্লোট লেফট। এবার হোয়াইটটা বাড়াবো, আচ্ছা মার্জিন লেফট 10 পিক্সেল, আর এবার হোয়াইট বাড়াই, ব্লগ এক্সট্রাতে মার্জিন লেফট -10 পিক্সেল, তাই না? হোয়াইট যত লাগে সমান করতে, ঠিক আছে? হ্যাঁ, এবার হচ্ছে এদের মধ্যে প্রত্যেকের মধ্যে প্যাডিং হবে, তাহলে হচ্ছে হোয়াইট একটু কমাই দিই,
ঠিক আছে, ইমেজটার হবে ওয়াইড 100%, শেষ। রিড মোর, মোর হচ্ছে ডিসপ্লে ব্লক। এই দেখছেন ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে সে নিচে এসে পুরা জায়গা দখল করলো। ডিসপ্লে ব্লক না দিলে তার জায়গা লাগছিল কতটুকু খেয়াল করেন, এখানে দেখেন কতটুকু জায়গা লাগছিল, যতটুকু দরকার ছিল ওটুকু। কিন্তু যখন ডিসপ্লে ব্লক দিচ্ছি তখন কি করছে, সে তার প্যারেন্ট ডিভের ফুল হাইট ফুল ওয়াইড নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ওকে। টেক্সট অ্যালাইন রাইট, কালার ব্ল্যাক, শেষ। ঠিক আছে, এরকমই তো, ব্ল্যাক ছিল না, এই ছিল। এবার আসি ফুটারে। ফুটারের মেনুতে আমি জাস্ট ফ্লোট রাইট দিলে কি হতো, সে ফ্লোট হওয়াতে উপরে চলে আসতো, কারণ ওইখানে কোনো ফ্লোট লেফট নাই। দেওয়া থাকলেও ফ্লোট দিলে আর ডিসপ্লের কোনো ভ্যালু নাই, ফ্লোট হলো সর্বে সর্বা, ও কাউরে গণে না, এই জন্য টেক্সট অ্যালাইন রাইট দেওয়া। ঠিক আছে, এবার ফুটারের মেনু পারবেন, আমি জাস্ট এক কাজ করি, ওই হেডার থেকে ক্লাস্টারে নিয়ে আসি। মেনু ছিল ফুটারের মধ্যে, ফুটার মেনুর মধ্যে এই ক্লাসটা দেই, তাহলে সেম স্টাইল চলে আসবে। ওই উপরের স্টাইলটা এখানে চলে আসছে কেন, ক্লাসটা একই দিছি তাই। কারণ বলেন, আচ্ছা আর হচ্ছে এখানে আমার একটা ইয়া দিতে হবে, মার্জিন টপ, মার্জিন টপ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাইটে যেটা ছিল। আমি এখানে কন্টেন্ট অনেক বেশি দিয়ে ফেলছি, অর্ধেক কমাই দিলেই এক্সাক্ট এরকম হয়ে যাবে। কন্টেন্ট কমাই দিই, হ্যাঁ এখান থেকে আমি কন্টেন্ট কমাই দিই। ঠিক আছে, এবার আবার 4টা করে দিই। ঠিক আছে এবার, আচ্ছা এটা তো গেল। ফুটারটাকে ঠিক করি, ফুটারের ব্যাকগ্রাউন্ড হবে, আচ্ছা ফুটার নেই সে, ফুটারের ব্যাকগ্রাউন্ড প্যাডিং 10 পিক্সেল, আর হচ্ছে মার্জিন টপ 10 পিক্সেল। ওভারফ্লো হিডেন, ওভারফ্লো না থাকা, হিডেন না দেওয়ার কারণে এই ওভারফ্লো হয়ে উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এইগুলা গেল। ফুটার টপের মধ্যে আমরা কি দিব জানো, ফুটার মেনু, ফুটার মেনুর ওয়াইড হচ্ছে 600 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা আর ফুটার বটম, ফুটার বটম মাঝখানে উপরে চলে আসছিল, সেন্টার মার্জিন টপ 20 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এবার আসে সোশ্যাল। সোশ্যালের জন্য আমাদের কিছু সোশ্যাল ইমেজ লাগবে।
সোশ্যাল আইকন পিএনজি। ঠিক আছে, অনেক পদ্ধতি আছে, অভাব নাই। আমি হচ্ছে জাস্ট একটা পদ্ধতি দেখাই, বাকিগুলো বলে দিচ্ছি। যেমন ধরেন কোন আইকন গুলা নেওয়া যায়, কারণ এই আইকনটা নিয়ে। ঠিক আছে, এই আইকন সেটটা নিলাম, সোশ্যাল ডট জেপিজি। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হলে ভালো, যদি না হয় তাহলে কি করতে হবে সেটা সহ দেখাই। দেখেন, সোশ্যালের স্ট্রাকচার হবে, সোশ্যাল কোথায়, সোশ্যালের স্ট্রাকচার হবে মেনুর মতো, ইউএল এলআই এ ক্লাস, এর মধ্যে অথবা এলআই এ একটা ক্লাস নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেনু আর সোশ্যালের মধ্যে পার্থক্য, একটা ক্লাস নেওয়া। এটা নাম যা ইচ্ছা দিতে পারেন, আমি জাস্ট বোঝার সুবিধার্থে একই নাম দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোশ্যালের ফরম্যাট। আচ্ছা, এবার আসেন, সোশ্যাল হচ্ছে কি, হ্যাঁ, আমরা সিএসএস গুলো নিয়ে নেই। সোশ্যাল, সোশ্যাল ইউএল, সোশ্যাল ইউএল এলআই, ইউএল এলআই এ, ইউএল এলআই এ ওভার এ, এ ক্লাস ফেসবুক, টুইটার, ইন্টারেস্ট, এই তো, এরকম না? আচ্ছা, সোশ্যালের ওয়াইড হচ্ছে কত তাহলে, 340 পিক্সেল, ফ্লোট রাইট। ঠিক আছে, টেক্সট লাইন রাইট, ইউএল লিস্ট স্টাইল নান, এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, মার্জিন লেফট 10 পিক্সেল। আচ্ছা, এবার আসি এ, সোশ্যাল ইউএল এলআই তে ব্যাকগ্রাউন্ড হবে ইউআরএল ইমেজেস সোশ্যাল ডট জেপিজি। ঠিক আছে, নো রিপিট, স্ক্রল 00 শেষ। এখন আসেন, আমরা সোশ্যালটাকে স্ক্রল করে করে এই যে ফেসবুক আইকনটা চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা দেখি প্রত্যেকটার হাইট কত। আচ্ছা, আমাদের ইমেজ গুলা বেশ বড় বড়, আমরা এটাকে ছোট করে নিলে ভালো হয়। আমি বড়টাই দেখাই, মানে কিভাবে করবো। 96x96। ঠিক আছে, তো আমার এর ওয়াইড হবে 96 পিক্সেল, হাইট হবে 96 পিক্সেল, ডিসপ্লে লক। ঠিক আছে,
না 96 না, 120, 120 পিক্সেল, 120 পিক্সেল এরকম সাইজ হবে। কিন্তু এত সাইজ আমরা না নিয়ে আমরা এক কাজ করি, ইমেজটাকে ছোট করে নিই, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। ইমেজটাকে, হ্যাঁ ওই যে এই সাইজটা এক্সাক্ট আমার মনিটরের সাইজের সাথে মিলছে না, এই জন্য এক্সাক্ট সাইজটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, এটা আমি এখন আসলে দেখি এটার আসল সাইজ কত। আচ্ছা 160 ছিল মনে হয়, 160 62 দিলে তাহলে হবে। এই যে 160, এই হচ্ছে আমাদের আইকনের বর্তমান সাইজ। এটা তো আমরা চাই না, আমরা এটার অর্ধেক করে ফেলবো সাইজ। ঠিক আছে, সাইজ, হুম, বুঝি নাই। হ্যাঁ, এখন হচ্ছে 48 48, আরো কমাই। ছত্রিশ 36 আসছে। এখন আমরা এটাকে সেভ করি। আর 'ম্যাজিক টুলটা কিসে? এই যে ম্যাজিক ফোন। হুম, হ্যাঁ হবে, এটা সেভ করতে হবে আমাদেরকে। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে যাচ্ছি। ঠিক আছে, সোশ্যাল ডট পিএনজি। এবার সাইজ কত ছিল আমাদের? 36 ইন্টু 36 পিক্সেল। আর স্ক্রল হচ্ছে প্রথমটা 00। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এবার টেক্সট ইনডেন্ট, সেম জিনিস, মাইনাস এত পিক্সেল। বুঝি নাই, ওটা সমস্যা নেই, এটা যত ইচ্ছা দিতে দেন, ওটা একই কথা। চলে যাওয়ার
সেটাই দেখছি। বাইরে যাচ্ছে না, কারণ হচ্ছে সে কোথাও ওভারফ্লো হিডেন পাচ্ছে। যুক্ত, সব তো ঠিকই আছে। এতে ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, হাইট, টেক্সট ইন, সমস্যা কি? সেম জিনিস না, ওইটা সমস্যা না। এই যে হাইট, হোয়াইট, টেক্সট ইন, সেম কোড গুলো ওইখানে ব্যবহার করলাম, কাজ করলো, এখানে করতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই মুহূর্তে যেহেতু হচ্ছে না, দেখা যাবে একটু পরে আবার এই ফাইলটা ওপেন করলে হচ্ছে, মাঝে মাঝে এই সমস্যা করে। তো আমরা আপাতত এগুলা মুছে দিই, মুছে দিলেও জিনিসগুলো থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো আমাদের ফেসবুক আইকনটা। এখন আমরা টুইটার আইকনটা কিভাবে করব? টুইটার আইকনটা করার জন্য ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে জাস্ট যত পিক্সেল সরানো দরকার সরাই দিব। হ্যাঁ, স্ক্রলে জাস্ট সরাই দিলেই হয়ে যাবে। আবার এরপরেরটা হচ্ছে পিন্টারেস্ট, ব্যাকগ্রাউন্ড স্ক্রল করে সরাই দিলাম, তাহলেই হয়ে গেল। এই হ্যাঁ, হোভারে দেইনি, এখনো দিচ্ছি। এটা হচ্ছে সোশ্যাল আইকনের সিস্টেম। এখন হোভার, হোভারে কি দেওয়া যায়? যে এটা তো কালার দিলে কাজ করবে না, বা ইয়ে করলে কাজ করবে না। যদি আমাদের একাধিক ফেসবুক আইকন থাকতো, যে হোভার করলে আরেকটা আসবে। যেমন আমি একটা জিনিস দেখাই, এটা হোভার করব, কারণ যেটাই হোভার করি ফেসবুক দেখাবে। মানে আমি জাস্ট দেখাচ্ছি, বা অন্য একটা আইকন নেই। হ্যাঁ, যেটাতে হোভার করি লিঙ্কডইন দেখাবে। তাহলে আমরা সিএসএস এ গিয়ে বলবো এলআইএ হোভারের মধ্যে ব্যাকগ্রাউন্ড এটা। এখন দেখেন যেটাই হোভার করি হলো। আচ্ছা, ওর এক্সট্রা ক্লাস দেওয়া তো, এই জন্য তারা বেশি প্রায়োরিটি পাচ্ছে, এই জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিই। যেটাই হোভার করব, হ্যাঁ, ইম্পর্টেন্ট দিলে হয় কি, যে কোনোটা তার উপরে নিচে থাক, ইনলাইন থাক আর যেখানেই থাক, মনে করেন সিএসএস তো প্রায়োরিটি পায়, যেটা নিচে লেখা থাকে সেটা বেশি প্রায়োরিটি পায়, তাই না? তো যার কারণে যখন এই যে দেখেন আমার এখানে হোভারটা উপরে লেখা, তাই না? কিন্তু এই যে টুইটারেরটা আর পিন্টারেস্টেরটা নিচে লেখা না, এই জন্য হোভারটা কাজ করছে না, কারণ এগুলা নিচে পাচ্ছে। যেহেতু আমি এখন ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, এখন নিচে পাক আর যেখানে পাক সে এখন আর কাউরে গুনবে না, সে সবাইরে ছাপায় সেই প্রায়োরিটি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্টের কাজ, তার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। আবার একাধিক ইম্পর্টেন্ট যদি থাকে একই এলিমেন্টের ক্ষেত্রে, তাহলে কি হবে? হ্যাঁ, কে কাকে, কেউ কাউকে গুরুত্ব দিবে না, কিন্তু আলটিমেটলি তো একটা পাবে। কোনটা পাবে? যেটা নিচে থাকবে সেটা, কারণ নিচেরটা সবসময় উপরেরটাকে ওভাররুল করে। বুঝি নাই। ওই যে নিচেরটা পাবে, উপরেরটা ইম্পর্টেন্ট তখন আর বেশি ইম্পর্টেন্স পাবে না, তখন হ্যাঁ নিচেরটা বেশি ইম্পর্টেন্ট পাবে। ঠিক আছে।
আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে আমাদের সোশ্যাল আইকনের সিস্টেম। যদি এটা আমাদের আরেকটা আইকন থাকতো, যে ফেসবুকের হোভারের আইকন একটা, নরমাল আইকন একটা, তাহলে আমি ওই আইকন গুলো দিয়ে দিতাম। এখন যেহেতু নাই, আচ্ছা এখন না থাকলে তো আপনি নিশ্চয়ই ক্লায়েন্টকে এরকম আরেকটা সাইট দিয়ে দিবেন না, তাই না? সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ওপাসিটি দিয়ে দিই। ওপাসিটি 0.8, আর নরমালি থাকবে ওপাসিটি 1। তাহলে একটু জাস্ট ঝাপসা হবে, ঠিক আছে? আবার এবার একটু CSS3 ইউজ করি আমরা, ট্রানজিশন 1s। হ্যাঁ, এখন একটু সময় নিয়ে এরকম হবে। আমি 0.8 না দিয়ে আরেকটু দিই, 0.6। এই যে 1 সেকেন্ড ধরে সে আসছে, একটু আগে তো হুট করে চলে আসছিল, এখন কিন্তু সময় নিয়ে আসছে, সময় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রানজিশনের কাজ, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের টেমপ্লেট কমপ্লিট। আচ্ছা, ড্রপ ডাউন, দ্রুত ড্রপ ডাউনটা দেখে দিই। ড্রপ ডাউন মেনুর HTML স্টাইল হচ্ছে, যে এলআইটার ভিতরে ড্রপ ডাউন হবে সে ব্লগের মধ্যে, সেটার মধ্যে এলআই এর ভিতরে হবে, কিন্তু তার মধ্যে ইউএল এলআই এ এই ফরম্যাটে আবার নতুন করে মেনু লিখতে হবে, সে ব্লগ 1 2। ঠিক আছে? এটা হচ্ছে এটার সিস্টেম। ফুটার মেনুতে লিখছি যে, এই যে এখানে এটার আন্ডারে এই তিনটা চলে আসছে। কারণ আমরা তো এরকম চাই না, আমরা কি চাই? এটাতে হোভার করলে, হ্যাঁ, কারণ এখন আমরা ইয়াটা করি নাই, সিএসএস করি নাই এখন। আচ্ছা, তো এখন এই ইউএল টাকে ধরার জন্য আমরা কিভাবে কি করব? এটা তো ক্লাস নাই কোনো, কিভাবে ধরবো ওকে? হুম? না না, ওকে সিএসএস এ ওকে কিভাবে ডাকবো? মেনু থেকে ধরবো, মেনু ইউএল এলআই ইউএল, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস মেনু ইউএল এলআই ইউএল, ইউএল এলআই ইউএল এলআই, ইউএল এলআই ইউএল এলআই এ এ ওভার, ঠিক আছে? এটা হচ্ছে ড্রপ ডাউনের স্টাইল। তো ড্রপ ডাউনটা স্বাভাবিকভাবেই প্রথমে থাকবে হচ্ছে ডিসপ্লে নাম, ঠিক আছে? প্রথমে তো ডিসপ্লে নাম থাকবে, তাই না? কিন্তু ডিসপ্লে নাম থাকলে তো হবে না। যখন আমি, আচ্ছা এটা ডিসপ্লে নাম পরে করি, আমাদেরকে, হ্যাঁ, নাম দিলে নাই হয়ে যায়, ডিসপ্লে নাম, তাহলে ওরা দেখাবে না, চলে গেছে। বুঝছেন? যদি কখনো কোনো ক্লায়েন্টের সাথে রাগ উঠে, বডির মধ্যে ডিসপ্লে নাম লিখে দেবেন, ঠিক আছে? একবারে ক্লায়েন্ট যদি সিএসএস না বুঝে, সারাদিন খুঁজেও বের করতে পারবে না কি সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে পজিশনটা ভালোভাবে বুঝতে হবে। আমরা তো মোটামুটি পজিশন বুঝতে পারছি, তাই না? ড্রপ ডাউনের ক্ষেত্রে মেইন মেনু ইউএল এলআই, ওইটাকে দিতে হবে পজিশন রিলেটিভ, এলআই কে পজিশন রিলেটিভ, ইউএল কে দিতে হবে পজিশন অ্যাবসলিউট, টপ 0, লেফট 0। ডিসপ্লে বাদ দিলাম, জাস্ট দেখা, এই যে দেখেন এখানে আসছে। তো এটাকে আমরা এখন স্টাইলাইজ করি, আগে ঠিক করি। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেই অংশে ড্রপ ডাউন মেনু থাকবে সেখানে কোথাও ওভারফ্লো হিডেন দেওয়া যাবে না।
তাহলে ওভারফ্লো হিডেন না দিলে এই ফিক্সটা করবো কিভাবে? আমরা মিনিমাম হাইট দিব। মিনিমাম হাইট যতটুকু দরকার ততটুকু মিনিমাম হাইট দিব। ওভারফ্লো হিডেন না দেওয়ার কারণে এখন দেখেন এগুলো শো করছে। যদি ওভারফ্লো হিডেন থাকতো তাহলে ওইগুলার দেখা যেত না, কারণ ওভারফ্লো হইতে পারছে না। আচ্ছা, তাহলে ওভারফ্লো হিডেন তুলে দিলাম। এটা মাথায় রাখবেন, না হলে কি দেখবেন মাথা ঘুটে মরবেন, ড্রপ ডাউন আসবে না। হ্যাঁ, মিনিমাম হাইট দিলে ওই যে যেহেতু তার মধ্যে এলিমেন্টের এটাও ফ্লোট করা এটাও ফ্লোট করা, সে আর হাইট পাবে না, জিরো হাইট পাইতো। কিন্তু আমাদের জিরো হাইট পাইলে তো হবে না, ব্যাকগ্রাউন্ডটা তো শো করতে হবে। এই জন্য আমরা হাইট দিয়ে দিলাম যেন সে একটু বড় হয়। ঠিক আছে, এবার ড্রপ ডাউনের যে ইউএল তাকে বলি ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ঠিক আছে, আচ্ছা এখন টপ দরকার নাই, লেফট থেকে 0 পিক্সেল এরকম করে, কি বলেন, একদম বরাবর ইয়ে থেকে শুরু হবে। ঠিক আছে, আর হচ্ছে ওয়াইড ওয়াইড দেখে না দেই, এলআই কে বলি, ও আচ্ছা এর কে ইয়া পাচ্ছে নাকি, ও এলআই মার্জিন পাচ্ছে, এলআই মার্জিন পাচ্ছে, মার্জিন দরকার নাই। ঠিক আছে, সরি, এই দেখেন আমি একটা ভুল করলাম। আমি মেইন যে এলআই সেটা থেকে মার্জিন মুছে দিছি, সেটা থেকে মার্জিন মুছলে কিন্তু হবে না, আমাকে ইউএল এলআই এটার মধ্যে থেকে মার্জিন মুছতে হবে। মার্জিন টপ বটমে হবে 10 পিক্সেল, কমাই দিই 5 পিক্সেল দেই, আর উপর নিচে হবে, সরি রাইট লেফটে হবে 0 পিক্সেল। আর যেহেতু তাই হচ্ছে কাজে ইউএল কে আমি আবার লেফট থেকে ঠিক আছে, তো প্যাডিং দিয়ে একটা 10 পিক্সেল, যেহেতু প্যাডিং দিলাম তাহলে আবার এটার 10 পিক্সেল এই সাইডে নিয়ে দেই। আচ্ছা, আর ওয়াইড দেই 200 পিক্সেল। ওকে, আর এলআই কে দিতে হবে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক দেওয়ার ফলে কি হলো, সে পুরোটা দখল করে নিল। এখন আর ওই যে দেখেন, যেহেতু এইখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া আছে এই জন্য তারা পাশাপাশি চলে আসছে, ওইটা তো আমরা চাই না, এই জন্য ডিসপ্লে ব্লক দেওয়া। ঠিক আছে, আচ্ছা আর মার্জিনের ক্ষেত্রে মার্জিন টপ হবে 10 পিক্সেল। আচ্ছা না, আগের মতোই থাকে। হ্যাঁ, এত এই মার্জিনটা হচ্ছে এই যে মার্জিন সেটা, আর এই মার্জিনটা হচ্ছে এটার মার্জিন। দেখেন এটা হচ্ছে ইউএলএলআই মানে এগুলা, এটা হচ্ছে ইউএলএলআই মানে এগুলা। ড্রপ ডাউনে কি দিলাম, কিছু দেই নাই তো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের ড্রপ ডাউনের স্টাইল ঠিক আছে। এখন আমরা চাই ড্রপ ডাউনটা এটাতে হোভার করলে আসবে, না হলে আসবে না, তাই না? আচ্ছা এই দেখেন, এখন আমাদের ড্রপ, আচ্ছা দেখাই, না দেখলে বুঝবেন না। কোথায়, এই যে ইউএলএলআই মেইন মানে ইউএলএলআই, ড্রপ ডাউন ইউএল যেটা, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে ডিসপ্লে নান, কিন্তু যখন এলআই কে হোভার করা হবে তখন তার ভিতরে যে ইউএল সেটা তখন ডিসপ্লে ব্লক হবে। ঠিক আছে, এখন দেখেন আপনি কিছুতেই যতই কসরত করেন ড্রপ ডাউনে ক্লিক করতে পারবেন না, কারণ ড্রপ ডাউনে যাইতে গেলে ও চলে যাবে। কেন?
না, কারণ হচ্ছে এখানে এখানে এমন একটা ঝামেলা হলো। যাই হোক, আমি এটা ডিসপ্লে ব্লক করে রাখি দেখানোর জন্য। এখানে দেখেন 5 পিক্সেলের একটা মার্জিন আছে না উপরে, যার কারণে আমি ব্লক থেকে যখন এখানে আসতেছি, এই 5 পিক্সেলের মধ্যে যখন আমার মাউস আসে তখন সে উধাও হয়ে যায়। এই জন্য এই ইউএল এ এসে মার্জিন টপ 0 করে দিতে হবে। তাহলে ডিসপ্লে নান করি, তাহলে এখন আর আসতে সমস্যা হবে না। এই মার্জিনটা কোত্থেকে পাচ্ছিল? এই যে আমরা এই ইউএল একটা মার্জিন দিচ্ছি, সেই মার্জিনটা পাচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা ড্রপ ডাউন মেনু করাও শিখে গেলাম। শর্ত কি? ওভারফ্লো হিডেন করতে হবে, এলআই কে অ্যাবসলিউট করতে হবে, ইউএল কে ডিসপ্লে নান করতে হবে, এলআই কে যখন হোভার হবে তখন ইউএল ডিসপ্লে ব্লক হবে। এটা হচ্ছে একটা বাজে পদ্ধতি। হ্যাঁ, এটা একটা বাজে পদ্ধতি। তাহলে ভালো পদ্ধতি কোনটা? ভালো পদ্ধতি হচ্ছে ডিসপ্লে ব্যবহার না করা। ডিসপ্লে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। ডিসপ্লে ব্যবহার না করে, যেহেতু আমরা পজিশন অ্যাবসলিউট করলাম, তাই না? যদি আমরা তার লেফটে, এই যে ইউএল এর লেফটে যদি আমরা এত পিক্সেল বলে দেই, তাহলে কি ওকে আর দেখা যাবে? এত পিক্সেল যদি সরাই দেই, ওকে আর দেখা যাবে? যাবে না, সে ওইখানে চলে যায়। তাহলে হোভার করলে যেটা হবে, লেফট থেকে 10 পিক্সেল হবে। -10 পিক্সেল ছিল না আমাদের? -10 পিক্সেল হবে। এখন দেখেন, দেখা যাচ্ছে না সে কোথায় আছে? সে দূর দূরান্তে আছে। হোভার করলে আচ্ছা আসে না কেন? দেখি কেন আসে না। দেখি কেন আসে না। ও ডিসপ্লে নাম দাও যে। ঠিক আছে, এটা কোত্থেকে আসছে আমরা একটু সুন্দর করে দেখি কোত্থেকে আসে সে। এটা ট্রানজিশন দিই, ট্রানজিশন 1s লেফট। 1s মানে 1 সেকেন্ড। দেখছেন কোত্থেকে আসছে? দেখা গেছে কোত্থেকে আসছে? আচ্ছা আমরা সময় বাড়াই দিই, সময় বাড়াই দিই। দেখছেন বাম সাইড থেকে আসছে, অনেক দিছে যে এই জন্য আমি কমাই দিই। ঠিক আছে, এখন দেখেন সে এইভাবে আসছে, কিন্তু আমরা যেহেতু ট্রানজিশন দিব না, কাজেই কারো বোঝার সাধ্য নাই এখানে এই ঘটনা ঘটতেছে। এটা করলে হবে কি, কোনো কোনো জায়গায় ইরর দেখাবে না, এটা সব জায়গায় সাপোর্টেড, সব ব্রাউজারে সবকিছুতে সাপোর্টেড। লেফট দিয়ে করলে, ডিসপ্লে নাম দিয়ে করলে মাঝে মাঝে ঝামেলা করে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো পদ্ধতি, মানে পদ্ধতি একই, ওই প্রপার্টিটা চেঞ্জ করলেই হয়। এটাই ড্রপ ডাউন করার পদ্ধতি, একমাত্র পদ্ধতি। কাজে এটা খুব ভালো করে শিখে ফেলতে হবে। পদ্ধতিটা হচ্ছে এটাই, খেয়াল করেন। হ্যাঁ অবশ্যই অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। লিস্ট আজকে গিয়ে যদি আপনি 10টা প্র্যাকটিস না করেন ড্রপ ডাউন করার, 10 বার ভিন্ন ভিন্ন স্টাইলে, ভুলে যাবেন। সিস্টেম হচ্ছে মেনের যে এলআই, এলআই কে বলতে হবে পজিশন রিলেটিভ। ঠিক আছে, এলআই এর ভিতর যে ইউএল, ওকে বলতে হবে অ্যাবসলিউট। না মেইন মেনু তো ঠিক আছে, মেইন মেনুর যে ইউএল এলআই সেটা ঠিক আছে। মেইন মেনুর ইউএল এলআই হবে রিলেটিভ। মেইন মেনু ইউএল এলআই ইউএল মানে হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন হবে অ্যাবসলিউট।
ঠিক আছে, এবার এলআই মানে এবার হচ্ছে ইউএল কে বলবো লেফট আনলিমিটেড, একদম মাইনাস দিবেন কিন্তু খেয়াল করবেন। প্লাস যদি দেন তাহলে কি হবে দেখাই, না প্লাস দিলে সাইটে একটা বড় বাগ আসবে, সেটা হচ্ছে এই দেখেন এখানে একটা স্ক্রল বার চলে আসছে, এই যে এখানে এসে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, যখন আমি হোভার করব তখন দেখেন স্ক্রল বার নাই, কারণ সে ওইখান থেকে এখানে চলে আসছে। আবার হোভার ছেড়ে দিলে আবার স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে, এই জন্য হ্যাঁ ডান দিকে তো স্ক্রল করা যাবে, বামে তো স্ক্রল করা যাবে না, এই জন্য মাইনাস, তাহলে আর স্ক্রল বারটা আসবে না। ঠিক আছে, ওকে বলতে হবে মাইনাস লেফটে মাইনাস আনলিমিটেড। ঠিক আছে, এরপর বলতে হবে ইউএল এল আই হোভার হলে ইউএল তাকে বলতে হবে না লেফট জিরো জিরো, অথবা আমাদের এখানে -10 দরকার ছিল, এই জন্য লেফট -10 দিলাম। আমরা আমরা ওই যে প্যাডিং দিছে একটা, প্যাডিং এর জন্য আমাদের -10 দরকার ছিল, ওই জন্য -10 দিলাম, ওই জন্য আমরা জিরো না দিয়ে -10 দিচ্ছি। যদি এটা না দরকার হয় তাহলে জিরো দিব। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ড্রপ ডাউন করার সিস্টেম। আর এমনি স্টাইল গুলো তো করতে হবে, যেমন এলআই কে ডিসপ্লে ব্লক বলতে হবে, ইউএল এলআই ওকে ডিসপ্লে ব্লক বলতে হবে। ট্রানজিশন দিব না তো, ট্রানজিশন তো আমি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, ট্রানজিশন দিলে তো সবাই বুঝে যাবে কাহিনী কি হচ্ছে, ওটা তো বোঝানো যাবে না, ওইটার ভিতরে আপনি জানবেন আর ব্রাউজার জানবে, আর কেউ জানতে পারবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট। ড্রপ ডাউন শিখলাম, সোশ্যাল শিখলাম, সবগুলাই শিখলাম, স্লাইডার বাদ, স্লাইডার আমরা সপ্তম ক্লাসে শিখবো। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? বা কিছু একটা করতে গিয়ে বুঝি না এরকম কিছু?